লেখিকা সুমিতা মাহাতো দাসের মগ্ন মানবী। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। তাহলে তুমি কিনে দেবে না? তমাল অফিস থেকে বাড়ি ফেরার সাথে সাথেই মৌসুমীর চিৎকার শুরু হয়ে যায়। তমাল মানুষটা খুব শান্ত স্বভাবের, তাই তার উত্তর শোনা যায় না। মৌসুমীর গলা কিন্তু উত্তরোত্তর বাড়তেই থাকে। শেষ পর্যন্ত সন্ধ্যা আহ্নিক মাঝপথে থামিয়ে তমালের মা প্রতিভা দেবীকে উঠে আসতে হয়। আহ বৌমা, ছেলেটা এক্ষুনি বাড়ি ফিরল, আগে একটু চা জল দাও। কত দরদ বলে পা দাপিয়ে মৌসুমী রান্নাঘরে চলে গেল। প্রতিভা দেবী ছেলেকে বলেন, কি চাইছে কিনে দে না বাবা। কোথায় পাবো বলতে পারো অত টাকা? ওর বড়লোক বান্ধবী ইন্দ্রাণীর মতো গলার হার চাই। রোজ রোজ ওর এত চাহিদা আর মেটাতে পারছি না মা। প্রতিভা দেবী সবটাই জানেন বোঝেন, তাই নীরবে আবার ঠাকুর ঘরে ফিরে গেলেন। চা দিতে দিতে মৌসুমীর খোঁচা, বউয়ের শখ আহ্লাদি যদি পূরণ করতে না পারবে তাহলে বিয়ে করেছিলে কেন? রাতে শোয়ার সময় তমাল একটু ঘনিষ্ঠ হয় মৌসুমীর সাথে। মনে মনে ভাবে রেগে গেলে বউটাকে তার ভারী মিষ্টি লাগে। 2 বছর হলো তমাল আর মৌসুমীর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। মৌসুমী এই মুহূর্তে বাচ্চা চায় না, বলে আরও রোজগার বাড়ুক তখন দেখা যাবে। এক ঝটকায় তমালকে সরিয়ে দেয় মৌসুমী। আদিক্ষেতা করো না তো বলেই খাট থেকে নেমে ব্যালকনিতে গিয়ে বসে। মফস্বলে রাত 12টা মানেই অনেক রাত। টিমটিম করে ল্যাম্পপোস্টের আলোগুলো একটা আলো আধারী পরিবেশ তৈরি করেছে। মৌসুমী ভাবছিল ওর বন্ধু পায়েলের কথা। পায়েল ওদের থেকে বয়সে বেশ খানিকটা বড়, কিন্তু দেখে বোঝার উপায় নেই এখনো কি সুন্দর দেখতে। একসাথে বেরোলে মৌসুমীদের থেকেও ছোট লাগে পায়েলকে। সব সময় দামি দামি জামা জুতো ঘড়ি ব্যবহার করে। কি সুন্দর গন্ধ বেরোয় ওর গা দিয়ে সব সময়। মৌসুমী কানাঘুষো শুনেছে পায়েল নাকি ব্ল্যাক ম্যাজিক করে, শয়তানের পুজো করে, আর তাতেই নাকি ওর এই সব কিছু। আচ্ছা, পায়েলকে একবার বললে হয় না ওকেও শয়তানের পুজো করা শিখিয়ে দিতে? একবার যদি কোনোভাবে শয়তানকে সন্তুষ্ট করা যায়, ব্যাস কেল্লা ফতে। এইসব ভাবনার মধ্যেই হঠাৎ মৌসুমীর মনে হলো কেউ ওকে দেখছে। শরীরটা ভারী লাগতে থাকে। দূরে গাছপালাগুলো অদ্ভুত শান্ত। কেউ কি ডাকছে মৌসুমী বলে? এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছো, ঠান্ডা লেগে যাবে তো। ঘোর কেটে যায় মৌসুমীর। হ্যাঁ যাচ্ছি বলে বেডরুমে পা বাড়ায় সে। প্রতিদিন বিকেলে হাঁটাহাঁটি করা মৌসুমীর পুরনো অভ্যেস। আজও সন্ধেবেলায় বেরিয়েছিল। হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই কখন পরিত্যক্ত নার্সিংহোমের ভেতরে চলে গিয়েছিল নিজেই জানে না ও। এই নার্সিংহোমটার খুব বদনাম ছিল। বহু যুবতী গৃহবধূ নার্সিংহোম থেকে রাতারাতি উধাও হয়ে যেত। পয়সার জোরে আর প্রমাণের অভাবে পুলিশ কিছু করতে পারছিল না। শেষে পাড়ার লোকেরা একদিন রেগে গিয়ে নার্সিংহোম ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সে আজ বছর 5 আগের ঘটনা। সেই থেকে এটা বন্ধই আছে। বহু বছর আমি তোমার অপেক্ষাতেই ছিলাম মৌসুমী। নার্সিংহোমের বেসমেন্টের একটা রুমে দাঁড়িয়ে থাকা মৌসুমীর সামনে তখন বছর 30-এর এক যুবক। কি অপরূপ দেখতে! রং কালো হলেও লম্বা চওড়া বলিষ্ঠ দেহ, চোখগুলোতে অদ্ভুত এক আকর্ষণীয় ক্ষমতা। মৌসুমীর মনে হলো এত সুন্দর দেখতে একটা ছেলে তাদের এই মফস্বলের মতো ছোট জায়গায় আছে, অথচ সে কোনোদিন দেখেইনি। তুমি কে? আমার নাম জানলে কি করে? শুধু নাম? আমি তো তোমার সবটা জানি মৌসুমী। সেই কবে থেকে আমি শুধু তোমার অপেক্ষায়। গল্প করতে করতে অনেকটা সময় কেটে যায়। হঠাৎ মৌসুমীর খেয়াল হয় বাড়ি ফিরতে হবে। কাল আসবে তো মৌসুমী? মৃদু হেসে ঘাড় নেড়ে সম্মতি জানায় সে। এরপর মৌসুমী রোজই ছেলেটির সঙ্গে দেখা করতে শুরু করে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে যেত। শাশুড়িমা জিজ্ঞেস করলে বলতো বন্ধুদের সঙ্গে একটু গল্প করি। ছেলেটা ইতিমধ্যে মৌসুমীকে 2টো সোনার হার একটা নথ উপহার দিয়েছে। মৌসুমী নেবে নাই বলেছিল, কিন্তু ওর ভালোবাসার জেদের কাছে হার মেনেছিল।
মৌসুমীর ব্যবহার আজকাল কেমন অদ্ভুত লাগে প্রতিভা দেবীর। সকাল থেকে মেয়েটা কেমন ছটফট করতে থাকে, বিকেল হতে না হতেই সেজেগুজে বেরিয়ে পড়ে আর ফেরে সেই সন্ধে গড়ালে। ভারী মিষ্টি একটা গন্ধ বেরোয় আজকাল মৌসুমীর গা দিয়ে। প্রতিভা দেবী একদিন জিজ্ঞাসাই করে ফেলেছিলেন মৌসুমীকে, তুমি আজকাল কি সেন্ট মাখো বৌমা, কেমন মিষ্টি একটা গন্ধ বেরোয় সব সময়? আমি তো কোনো পারফিউম ব্যবহার করিনি মা। আপনার ছেলে আমার কটা সকাল রাত পুরো করে বলুন? প্রতিভা দেবী আর কথা বাড়ায়নি। কয়েকদিন পর প্রতিভা দেবী নিজেকে আর সংযত করতে না পেরে সন্ধেবেলায় মৌসুমী বেরোতেই ওর পিছু নিলেন। এ কি, মৌসুমী নার্সিংহোমের ভিতরে ঢুকেছে কেন? এটা তো বহুদিন বন্ধ। 10 মিনিট অপেক্ষা করার পরেও যখন মৌসুমী নার্সিংহোমের ভেতর থেকে বেরোয় না, তখন প্রতিভা দেবী ধীর পায়ে নার্সিংহোমের ভেতরে যান। ঢোকার মুখেই সে সুন্দর গন্ধটা প্রতিভা দেবীর নাক ছুঁয়ে যায়। ভাঙাচোরা আসবাবপত্র, আতপোড়া সিলিং, সব মিলিয়ে কেমন অস্বস্তি হতে থাকে। এখানে মৌসুমী কি করতে এসেছে? বেসমেন্ট থেকেই গন্ধটা আসছে। খানিকটা এগোতেই তিনি দেখলেন একটা রুমে স্ট্রেচারে শুয়েছিল মৌসুমী, সম্পূর্ণ নগ্ন অবস্থায়। অনেকগুলো কালো ছায়া স্ট্রেচারটা ঘিরে দাঁড়িয়েছিল। তাদের কারোরই মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। একজন বলিষ্ঠ যুবক শুয়ে থাকা মৌসুমীর ওপর ঝুঁকে শারীরিকভাবে লিপ্ত হওয়ার চেষ্টা করতেই প্রতিভা দেবী আর নিজেকে সামলাতে পারেননি। চিৎকার করে ওঠেন, ছেড়ে দাও ওকে, কে তোমরা? প্রতিভা দেবী চিৎকারে কালো ছায়াগুলো মুহূর্তে কোথায় উধাও হয়ে যায়। বিস্ময়ে হতবাক হয়ে যান তিনি। যুবকটির দিকে তাকাতেই ভয়ে তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। কে কে তুমি? সিঁড়ি দিয়ে উঠে দৌড়ে পালাতে যান তিনি। একটা কালো বিড়াল ঠিক সেই সময় ঝাঁপিয়ে পড়ে তার উপর। টাল সামলাতে না পেরে গড়িয়ে পড়ে যান তিনি। ধীরে ধীরে চেতনা অবলুপ্ত হয়ে যায় ওনার। চোখ খুলে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে মৌসুমী। শেষে প্রেমিকের পরামর্শে একটা টোটোওয়ালাকে বেশি পয়সা দিয়ে শাশুড়িকে হসপিটাল নিয়ে যায়। হসপিটালে তমাল যখন জিজ্ঞাসা করল মায়ের এই অবস্থা কি করে হলো, মৌসুমী উল্টে তমালকে বলে, তুমি আর তোমার মা আমার জীবনটা নরক করে দিয়েছ। আমি প্রেম করছি ভেবে তোমার মা আমার পিছু নিয়েছিলেন। শরীরটা ঠিক রাখতে সন্ধেবেলা একটু হাঁটতে বেরোই, তাতেও তোমাদের সন্দেহ। আমাকে ফলো করতে গিয়ে রাস্তায় আছাড় খেয়ে অবস্থা করেছেন। তমাল বলে, ঠিক আছে ঠিক আছে, আগে মা সুস্থ হোক, তারপর শুনবো সব কথা। এইবার মৌসুমীর ভয় লাগে, শাশুড়ি যদি ভালো হয়ে যায় তাহলে তো সব জানাজানি হয়ে যাবে। রাগে গজগজ করতে করতে কেবিনের বাইরে বেরোতেই দেখে ওর প্রেমিক দাঁড়িয়ে আছে বারান্দার কোণে। এ কি, তুমি এখানে? কেউ দেখে ফেললে কি বিপদ হবে বলো তো? প্লিজ তুমি এখান থেকে চলে যাও। পাগলি, আমাকে কেউ দেখতেই পাবে না। তোমার জন্য চিন্তা হচ্ছিল তাই এলাম। হ্যাঁ, তুমি তো ম্যাজিশিয়ান যে তোমাকে কেউ দেখতে পাবে না? যত সব। আমার খুব ভয় করছে জানো, মা যদি সুস্থ হয়ে ওঠে তাহলে তো তোমার আর আমার ব্যাপারে সব বলে দেবে। এর থেকে তো মরে গেলেই ভালো ছিল। যথা আজ্ঞা সুন্দরী। কপট রাগ দেখিয়ে মৌসুমী বলে, হ্যাঁ, তুমি যেন আমার শাশুড়িকে মেরে দেবে, সবসময় আর কি। হা হা করে হেসে সে ফিরে যায়। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলে মাঝরাতের দিকে। তমাল একটা চেয়ার নিয়ে বসেছিল মায়ের মাথার কাছে। মায়ের মাথার কাছে একটা চেয়ার নিয়ে ঠায় বসেছিল তমাল। বসে থাকতে থাকতে কখন যেন একটু তন্দ্রা মতো লেগেছিল। রাত তখন প্রায় 2টো। প্রতিভা দেবী চোখ খুলে কিছু বলার চেষ্টা করতে থাকেন। গোগানির আওয়াজে ঘুম ভেঙে যায় তমালের। কিছু বলবে মা? বৌমা, নার্সিংহোমে শয়তান। এটুকু বলতে বলতেই তার চোখ চলে যায় দরজার দিকে। কিছু একটা দেখে ভয়তে 2 চোখ ঠিকরে বেরিয়ে আসছিল প্রায়। ওই যে বলতে বলতে হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যায় প্রতিভা দেবীর। তমাল পিছন ফিরে তাকাতেই তার মনে হলো একটা কালো ছায়া যেন মুহূর্তে সরে গেল। দৌড়ে কেবিনের বাইরে এসেও কাউকে দেখতে পেল না, শুধু একটা কালো বিড়াল ছাড়া। একটা অজানা অস্বস্তির বীজ গেঁথে যায় তমালের মনে। শাশুড়ির মৃত্যুতে মৌসুমীর মনে একটা অপরাধ বোধ কাজ করতে শুরু করে। মনে হয় খবরটা যত তাড়াতাড়ি সম্ভব নার্সিংহোমে নিয়ে শোনাতে হবে। শোকের পরিবেশে বাড়িতে সমবেদনা জানাতে আসা লোকেদের জন্য মিষ্টি এনে রাখা উচিত, এই অজুহাতে বাড়ি থেকে বেরোয় সে। পথে ছোটবেলার বন্ধু দীপিকার সাথে দেখা। কিরে মৌসুমী, কোথায় যাচ্ছিস?
একটু সামনে যাচ্ছি রে। শুনেছিস তো আমার শাশুড়ি মারা গেছেন, বাড়িতে এখন লোকজন আনাগোনা লেগেই থাকবে, তাই একটু জল মিষ্টির ব্যবস্থা করতে যাচ্ছি। দীপিকা বলে, ও আচ্ছা, সত্যি পাড়ায় যে কি হলো, একের পর এক মৃত্যু। কেন, কে মারা গেল আবার? ও মা, তুই জানিস না? কাল রাত্রে এক টোটোওয়ালাকে বন্ধ নার্সিংহোমের পাশের মাঠটায় একটা বিড়াল আছড়ে কামড়ে শেষ করে রেখেছে। সে কি রে, শুনিনি তো। হ্যাঁ রে, পুলিশ বলছে বিড়াল ওরকমভাবে মানুষ মারতে পারে তারা নাকি আগে কখনো দেখেনি। দীপিকা, তুই টোটোওয়ালাটাকে চিনিস? হ্যাঁ চিনি তো, ওই তো কায়স্থ পাড়ার ছোট্টু, তোদের বাড়ির সামনে টোটো স্ট্যান্ডটায় সবসময় থাকে তো। টোটোওয়ালার নাম শুনেই একটা অজানা আতঙ্ক শিরশির করে মৌসুমীর শির দ্বারা বেয়ে নামতে থাকে। এরপর কিছুদিন মৌসুমী আর বাড়ি থেকে বের হয়নি। জীবন চলতে থাকে নিজের ছন্দে। এই ঘটনার কিছুদিন পর শরীরটা ম্যাজম্যাজ করায় তমাল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। অফিস থেকে ঘরে ঢুকে মৌসুমীকে দেখে চমকে ওঠে সে। আয়নার সামনে সারা গা ভর্তি গয়না পরে বসে আছে। কি অপূর্ব সুন্দর লাগছে মৌসুমীকে। মৌসুমী তমালকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভাবে আজ সে ধরা পড়ে গেছে। গা ভর্তি গয়না দেখে এক্ষুনি তমাল প্রশ্ন করবে এগুলো কোথা থেকে এলো। এমনকি নিজের বিবাহিত জীবনের ভবিষ্যৎ নিয়েও মুহূর্তে তার মনে সংশয় তৈরি হয়। যতই পরকীয়ার অমোঘ আকর্ষণে জড়িয়ে পড়ুক না কেন, মৌসুমী যে তমালকে ভালোবাসত না এ কথা জোর দিয়ে বলা যাবে না। কিন্তু সুসজ্জিতা মৌসুমীকে দেখে তমাল এতটাই মুগ্ধ হয়ে যায় যে এত গয়না কোথা থেকে এলো সে প্রশ্ন তার মাথাতেও আসেনি। বরং অনেক দিন পর মৌসুমীকে ভালোবাসতে, কাছে পেতে সে আকুল হয়ে ওঠে। মৌসুমীকে জড়িয়ে ধরাতে সেও মনে মনে খুশি হয়ে তমালের বাহু বন্ধনে ধরা দেয়। তমালের ঠোঁট শুষে নিতে চায় মৌসুমীর সমস্ত ভালোবাসা। ঠিক সেই সময় রান্নাঘরে থালা বাসন পড়ার তীক্ষ্ণ আওয়াজে চমকে ওঠে দুজনেই। দাঁড়াও, এক্ষুনি আসছি বলে রান্নাঘরে গিয়ে মৌসুমী দেখে একটা কালো বিড়াল জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে। জানলাটা খুলে রাখার জন্য নিজেকে মনে মনে তিরস্কার করে বেডরুমের দিকে এগিয়ে যায় সে। একটা বিড়াল ঢুকে পড়েছিল গো। মৌসুমীর মুখের কথা শেষ হয় না, বেডরুমের মেঝেতে তমালকে পড়ে থাকতে দেখে সে। যন্ত্রণায় দেহটা কুঁচকে গিয়েছিল, মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছিল। সাময়িক বিহ্বলতা কাটিয়ে সাহায্যের জন্য চিৎকার করে ওঠে সে। আশেপাশের লোকেরা মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তমালকে। ডাক্তাররা জানান কোনো কারণে প্রচণ্ড শক থেকে ব্রেনের একটা পার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে, আর তা থেকে সাময়িক পক্ষাঘাত। একথা শোনার সাথে সাথেই মৌসুমী অজ্ঞান হয়ে পড়ে যায় হাসপাতালের মেঝেতে। ডাক্তাররা পরীক্ষা করে জানান মৌসুমী এখন 2 মাসের সন্তান সম্ভবা। সব কিছুই যেন কেমন উলট পালট হয়ে যাচ্ছিল মৌসুমীর। একটার পর একটা ঘটনা ছায়াছবির মতো চোখের সামনে ভেসে উঠছিল। প্রথমে শাশুড়িমার মৃত্যু, তারপর টোটোওয়ালার, যার টোটো করে মাকে হসপিটালে নিয়ে গিয়েছিল সে। সুস্থ মানুষটার হঠাৎ করে প্যারালাইসিস, আর সবচেয়ে বিস্ময় খবর যে সে মা হতে চলেছে। এই বাচ্চাটা যে তমালের নয় তা মৌসুমীর থেকে ভালো আর কে জানে। গত 6 মাস ধরে তমালের সাথে সোনার হারের জন্য ঝগড়া করে দূরে থেকেছে সে। তবে কি? কিন্তু মৌসুমী তো কোনোদিনও জ্ঞানত শারীরিক সম্পর্ক তৈরি করেনি তার সাথে। তাহলে হঠাৎ মনে হলো নার্সিংহোমে গল্প করতে করতে সে নিজেকে আবিষ্কার করত স্ট্রেচারে শুয়ে। মনে হতো দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকার পর তার ঘুম ভাঙল। সেই সময় কি মাথার ভেতর কেউ যেন হাতুড়ি পিটছিল। তখন রাত 10টা। হাসপাতাল থেকে বেরিয়ে মৌসুমী কেন জানি না পায়েলের বাড়ির পথ ধরল। দরজায় কড়া নাড়ার আগেই এক বুড়ি দরজা খুলে দিল। তুমি মৌসুমী? ঘাড় নেড়ে হ্যাঁ বলাতে মহিলা তাকে দোতলার একটা ঘর হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে সেখানে যেতে বলল। সারা বাড়িটা আশ্চর্য রকম আলো আধারিতে ঢাকা। কেমন একটা গা ছমছম ভাব, সাথে তীব্র একটা মিষ্টি গন্ধ। শরীরটা ক্রমশ অবশ আর পাটা ভারী হয়ে আসছিল। সেই অবস্থায় নিজেকে প্রায় টেনে টেনে দোতলার ঘরের দিকে নিয়ে গেল সে। একবারের জন্য মনে হলো না ও যে এখানে আসবে কেউ তো জানতো না। তাহলে যে দরজা খুলে দিল সে কি করে জানল? ঘরের দরজাটা খুলতেই ধোঁয়ায় সে চোখে মুখে ঝাপটা দিল। আস্তে আস্তে চোখ খুলে দেখল ঘরের মাঝখানে একটা আসনের উপর পায়েল বসে আছে।
একটা কালো শাড়ি পরে লাল আলোয় সারা ঘরটা এক অদ্ভুত রহস্যময়তায় ঢাকা। পায়েলের ঠিক সামনে একটা যন্ত্র আঁকা, যন্ত্রের সামনে একটা আসন পাতা, আর সেই আসনের পাশে একটা হোমকুণ্ড, যেটাতে তখনও আগুন জ্বলছে, আর সেই হোমকুণ্ডলি থেকেই গন্ধটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে। পাশে একটা সদ্য গলাকাটা মুরগি পড়ে রয়েছে, রক্তের ধারা এখনো তাজা। হাতের ইশারায় পায়েল মৌসুমীকে ওর পাশে বসতে বলল। মৌসুমী খুব শান্তভাবে ওর পাশে বসে বলল, আমার অনেক কিছু জানার আছে, আর আমি জানি একমাত্র তুই আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবি। পায়েলের অট্ট হাসিতে সারা বাড়িটা গম গম করে উঠল। তুই আমাদের কাছে খুব দামি মৌসুমী। আগামী দিনগুলো তোকে আমার এখানেই কাটাতে হবে, যতক্ষণ না তোর বাচ্চা হচ্ছে। প্রভুর এই পৃথিবীতে আগমনের মাধ্যম তুই। নিজেকে খুব ভাগ্যবান মনে কর। সোনাদানা অর্থ কোনো কিছুর অভাব হবে না তোর। প্রভু? কে প্রভু? এতদিনেও বুঝিসনি? সেদিন রাতে তো খুব চাইছিলি তার আশীর্বাদ। অন্ধকার থেকে প্রভু শুনেছিলেন তোর মনের কথা। আসলে তোকে তখন তার খুব দরকার ছিল। নার্সিংহোমের সধবা যুবতীগুলোকে মেরে তাদের আত্মার শক্তি দিয়ে প্রভু কিছুদিনের জন্য এক অস্থায়ী কায়া বানিয়েছিলেন, কিন্তু সেটা পূর্ণাঙ্গ ছিল না, শক্তিও কম ছিল। তোর জন্মের তিথি লগ্ন অনুযায়ী তোর গর্ভেই হবে তার পৃথিবীতে আগমন। রক্ত মাংসের শরীর নিয়ে জন্ম নেবে সে, আর তারপরেই তিনি হবেন সব রকম কালো শক্তির অধিপতি। এই পৃথিবীতে আমার মতো যত কালো শক্তির আহ্বায়ক আছে, সবাই মিলে তার পুজো করব। কিন্তু আমি কেন? শুধুমাত্র একবার শয়তানের পুজো করব ভেবেছি বলে? না না, শুধু সে ভাবনা নয়, লোভ। মানুষের মনের লোভ তার শরীরের বহু অদৃশ্য ছিদ্র খুলে দেয়, আর সেই ছিদ্রপথে পাপ প্রবেশ করে শরীরে। সোনা দানা, টাকা পয়সা, এসবের প্রতি তোর লোভ সাহায্য করেছে প্রভুকে তোকে বশ করতে। এর থেকে মুক্তির কি কোনো পথ নেই? মুক্তি? না, প্রভুর জন্মেই তোর মুক্তি। কিন্তু কালো শক্তির অধিকারী হতে গেলে তো ধ্বংসের পথে যেতে হয়। শক্তি আসল, তার জন্য কে মরল কে বাঁচল তাতে সত্যি আমাদের কিছু যায় আসে না। সেই কালো শক্তির অধিকারী হয়ে আমরা অমর হব, পৃথিবীতে রাজত্ব করব। সহসা মৌসুমী উঠে দাঁড়ায়, পায়েলের দিকে তাকিয়ে বলে, তোদের একটু ভুল হলো। আমার রাশি লগ্নে একটা জিনিস লক্ষ্য করিসনি। লোভের তুলনায় মনুষ্যত্ব আর ঈশ্বরের প্রতি বিশ্বাস আমার অনেক বেশি, আর আমার সেই ঈশ্বর আমায় শিখিয়েছেন পৃথিবীতে তিনিই শ্রেষ্ঠ। আজ আমি সব হারিয়েছি, এ আমার লোভে পাপ, কিন্তু সেই পাপে মৃত্যু হওয়া এখনো বাকি। বলেই সে হোমকুণ্ডের আগুন থেকে নিজের শাড়িতে আগুন লাগিয়ে নেয়। দাউ দাউ করে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। সেই অবস্থাতে মৌসুমী চিৎকার করতে থাকে, আমি কিছুতেই তোদের সর্বনাশী খেলা পুরো হতে দেব না। নিজে হাতে নিজেকে শেষ করে দেব। না আমি থাকব, না সে থাকবে পৃথিবীতে। মৌসুমী যত জ্বলতে থাকে, পায়েলের চিৎকার তার সাথে বাড়তে থাকে। পায়েলের শরীরটাও দুমড়ে মুচড়ে একটা মাংসপিণ্ডতে পরিণত হয়। ধীরে ধীরে সারা বাড়িটাতেই আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় সব কিছু। পরদিন সকালে পাড়া জুড়ে তুমুল হইচই। পায়েলের পুড়ে যাওয়া বাড়িটার পেছনের মাঠে এক সদ্যজাত শিশুকে পাওয়া গেছে। একটা কালো বিড়াল নাকি মাথার কাছে বসে পাহারা দিচ্ছিল তাকে।